where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমার নাম ঝুম্পা কুণ্ডু। আমি মালদা বিভূতিভূষণ হাই স্কুলের রসায়নের শিক্ষিকা। পশ্চিমবঙ্গ সরকার এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এই টেলিভাইজ ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে। আজকের এই ক্লাসে আমি সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রির একটি চ্যাপ্টার পদার্থের গ্যাসীয় এবং তরল অবস্থার একটা অংশ গ্যাসের ব্যাপন এবং ছিদ্র ব্যাপন দিয়ে শুরু করতে চলেছি। দেখো, গ্যাসের ব্যাপন এবং ছিদ্র ব্যাপন কি? ঠিক আছে, ধরো যে একটি গ্যাস কন্টেইনার রয়েছে, মাঝখানে একটি ওয়াল রয়েছে। এবার একদিকে আমি গ্যাস এ রেখেছি এবং অপর দিকে আমি গ্যাস বি রেখেছি। ঠিক আছে, এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাস কন্টেইনার রয়েছে যার মাঝখানে পার্টিশন রয়েছে এবং একদিকে গ্যাস এ এবং অপর দিকে গ্যাস বি রয়েছে। এই অবস্থাতে যদি আমি মাঝখানের পার্টিশনটা সরিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে দেখা যায় যে এ এবং বি কিছুক্ষণের মধ্যেই মিলেমিশে নিজেদের মধ্যেই পরস্পর মিশ্রিত হয়ে যায় এবং এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয়। এটার জন্য বাহ্যিক কোনো সাহায্যের প্রয়োজন হয় না। দুটো গ্যাস দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু একে অপরের সাথে মিশ্রিত হচ্ছে। কেন হয় এইরকম? কারণ হচ্ছে যে আমরা জানি যে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই দুর্বল। ঠিক আছে, তাহলে এই আকর্ষণ বল দুর্বল হওয়ার কারণে এর কণাগুলোর মধ্যবর্তী যে আন্তরাণবিক ফাঁক, ঠিক আছে, কণাগুলোর মধ্যবর্তী যে আন্তরাণবিক ফাঁক, এটা ডিস্টেন্সটা কণাগুলোর মধ্যে খুব বেশি হয়। এর ফলে যখন তুমি একটি গ্যাসের সংস্পর্শে আরেকটি গ্যাসকে যখন আনছো, তখন অন্য গ্যাসের যে কণাটা থাকছে খুব সহজেই এই ফাঁকের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে। যার ফলে কি হচ্ছে, একটি গ্যাসের সাথে অপর একটি গ্যাস আমরা দেখতে পাচ্ছি খুব ইজিলি কিন্তু একে অপরের সাথে কিন্তু মিশ্রিত হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখি ঘরের মধ্যে যদি একটি ধূপকাঠি জ্বালানো হয় বা সুগন্ধির কোনো বোতল খোলা হয়, অথবা যদি আমরা ল্যাবরেটরির মধ্যে হাইড্রোজেন সালফাইড যদি তৈরি করি এক কোণে, তাহলে অপর কোণ থেকে কেন সারা ঘরের মধ্যে সেই গন্ধটা কিন্তু ছড়িয়ে যায়? এই একমাত্র কারণ গ্যাসের একটি বিশেষ ধর্ম, যেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন বা ডিফিউশন তাহলে কাকে বলছি আমরা? না, যে ধর্মের জন্য দুই বা তার বেশি সংখ্যক গ্যাস তাদের ঘনত্ব বা আণবিক ভরের প্রকৃতির নির্বিশেষে যাই হোক না কেন, তাদের ভর আণবিক ভর বা ঘনত্ব যাই হোক না কেন, বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই পরস্পরের সঙ্গে মিশ্রিত হয়, তাকেই আমরা বলে থাকি ব্যাপন বা ডিফিউশন। বোঝা গেল? তাহলে ব্যাপন বা ডিফিউশন হচ্ছে গ্যাসের একটি বিশেষ ধর্ম, যার সাহায্যে সে কি করতে পারে? বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই, তার আণবিক ভর কম না বেশি, অপর গ্যাসটার ভারী না হালকা, তার নির্বিশেষেই কিন্তু তারা কি করছে, সেই হালকা গ্যাস ভারী গ্যাসের সাথেও মিশে যেতে পারছে বা ভারী গ্যাস আরেকটা ভারী গ্যাসের সাথেও কিন্তু মিশে যেতে পারছে। অর্থাৎ তার আণবিক ভর বা ঘনত্ব যাই হোক না কেন, তারা পরস্পরের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু মিশ্রিত হচ্ছে। গ্যাসের এই ধর্মটাকেই বলা হয় ডিফিউশন বা ব্যাপন। এবার আমরা দেখব ছিদ্র ব্যাপন। ছিদ্র ব্যাপন কি? ধরো আরেকটি আমরা কন্টেইনার নিয়েছি, গ্যাস কন্টেইনার। এবার তার মাঝখানে পার্টিশন দেওয়া আছে, এক পাশে একটি গ্যাস রাখা হয়েছে এবং তার প্রেসার ধরলাম আমরা P1। অন্য পাশে কি করা হয়েছে, সেখানটাতে হয় তুমি ভ্যাকুয়াম রাখতে পারো, শূন্যস্থান রাখতে পারো, অথবা P1-এর থেকে কম প্রেসার তুমি এইখানটাতে রেখে দিয়েছো, ধরো P2, এটা নিম্নচাপ অঞ্চল। ঠিক আছে,
কিন্তু মজার বিষয় হচ্ছে এই মাঝখানের যে ওয়ালটা রয়েছে সেটাকে আমি পোরাস রেখেছি, সেটা হচ্ছে ছিদ্রযুক্ত। তাহলে এই রকমভাবে এইখানে যদি ছিদ্র থাকে তাহলে দেখা যায় যে গ্যাসের কণাগুলো এই ছিদ্রের মধ্যে দিয়ে অতি সহজেই কিন্তু নিঃসৃত হয়ে অপর পাশে অর্থাৎ কম চাপযুক্ত অঞ্চলে বা ভ্যাকুয়াম যেটা শূন্যস্থান রয়েছে সেই দিকে কিন্তু নিঃসৃত হতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত কিন্তু উভয় দিকের চাপ সমান না হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দেখতে পাচ্ছি যদি কোনো গ্যাসকে একটি আবদ্ধ পাত্রের মধ্যে রাখা হয় তার চাপ যদি বাইরের চাপের থেকে বেশি হয় সেক্ষেত্রে গ্যাসের কণাগুলো কি হচ্ছে? কম চাপযুক্ত অঞ্চলের দিকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত হচ্ছে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ছিদ্র ব্যাপন বা ইফিউশন। ঠিক আছে, তাহলে এই গেল ছিদ্র ব্যাপন এবং ব্যাপন। তাহলে এইবার আমরা দেখব ব্যাপন এবং ছিদ্র ব্যাপন সংক্রান্ত গ্রাহামসের যে লটা রয়েছে সেই লটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। গ্রাহামস ল, গ্রাহামস ল অফ ডিফিউশন অর ইফিউশন। ঠিক আছে, ডিফিউশন এবং ইফিউশন সম্পর্কে গ্রাহাম কি বললেন? বিজ্ঞানী গ্রাহাম পরীক্ষা করে দেখালেন যে চাপ এবং উষ্ণতা যদি আমরা নির্দিষ্ট রাখি, ঠিক আছে, চাপ এবং উষ্ণতাকে আমরা যদি নির্দিষ্ট করে দিই অর্থাৎ নির্দিষ্ট চাপ এবং উষ্ণতাতে কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক হয়। কি বললেন তিনি? তিনি বললেন নির্দিষ্ট চাপ ও তাপে কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। তার মানে কি, যে ধরে নিই যদি চাপ আমাদের হচ্ছে, প্রেসার হচ্ছে ধরে নিলাম পি এবং টেম্পারেচার রাখলাম আমরা টি, তাহলে দেখা যাচ্ছে নির্দিষ্ট চাপ এবং তাপে কোনো একটা গ্যাস নেওয়া হয়েছে যার রেট অফ ডিফিউশন বা ইফিউশন যাই বলো না কেন সেটা এই এটা কিন্তু সূত্রটা কিন্তু ব্যাপন এবং ছিদ্র ব্যাপন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ছিদ্র ব্যাপনের ক্ষেত্রে খালি জায়গাটাতে তুমি লিখতে পারো যে নির্দিষ্ট চাপ এবং তাপে কোনো গ্যাসের ছিদ্র ব্যাপনের হার কিন্তু একইভাবে গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি চাপ এবং উষ্ণতাকে নির্দিষ্ট রাখা হয়েছে। সেক্ষেত্রে রেট অফ ডিফিউশন কি দেখা যাচ্ছে? সূত্র অনুসারে দেখা যাচ্ছে রেট অফ ডিফিউশন কিন্তু √ডি, ডি ধরে নেওয়া হলো গ্যাসটির ঘনত্ব। ঠিক আছে, তাহলে গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানটাতে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি কে ডিভাইডেড বাই √ডি। তাহলে এই হচ্ছে কিন্তু গ্রাহামসের সূত্রের কিন্তু গাণিতিক রূপ। এইবার তুমি দুখানা গ্যাস নাও। ঠিক আছে, ধরো আমি গ্যাস এ নিলাম, গ্যাস বি নিলাম। এ গ্যাসের রেট অফ ডিফিউশন বা ইফিউশন আমি ধরে নিলাম আর এ এবং তার ডেনসিটি আমি ধরে নিলাম ডি এ। অপর একটি গ্যাস নিলাম, তার গ্যাস বি, তার রেট অফ ডিফিউশন আমি ধরে নিলাম বি, তার ডেনসিটি আমরা ধরে নিচ্ছি, তার ঘনত্ব ধরে নিচ্ছি ডি বি। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা লিখতে পারি, কি লিখতে পারি? গ্রাহামসের সূত্র অনুসারে যে রেট অফ ডিফিউশন কি হবে? তার ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক হবে অর্থাৎ 1/√ডি, তার, তাই তো, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য ডেনসিটি। তাহলে আর এ কি হচ্ছে না ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে। একইভাবে বি গ্যাসের যদি আমরা দেখি সেক্ষেত্রে 1/√ডি হবে। এবার আর এ এবং আর বির যদি আমরা রেশিও করি তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কি, এটা ডি এ, তাহলে সেখান থেকে আমরা দেখব যে √ডি এ উপরে থাকবে √ডিবি, অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে ডিবি বাই ডি এ। তাহলে কি বলা হলো? চাপ এবং উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার
গ্যাসটির যে ঘনত্ব রয়েছে তার স্কোয়ার রুটের সাথে তার কিন্তু বর্গমূলের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে। এইবার আমরা জানি যে উষ্ণতা চাপ যদি স্থির করে রাখা হয় তাহলে ঘনত্ব কি হয়, বাষ্প ঘনত্বের সাথে সমানুপাতিক হয়। তাই এই ইকুয়েশনটা কিন্তু ইন টার্মস অফ যদি আমরা বাষ্প ঘনত্ব লিখি তাহলে কি রকম দাঁড়াচ্ছে, তাহলে dB/dA ছিল আমাদের, তাহলে এর জায়গায় কিন্তু আমরা বাষ্প ঘনত্ব দিয়ে আমরা ঘনত্বকে রিপ্লেস করতে পারি, তাহলে dB/dA। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেট অফ ডিফিউশন বা ইফিউশন সেটা দেখা যাচ্ছে কিন্তু বাষ্প ঘনত্বের বর্গমূলের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে। এইবার বাষ্প ঘনত্ব থেকে আমরা মলিকুলার ওয়েটে চলে যেতে পারি, যেহেতু m=2d, তাই তো। তাহলে এইবার আমরা রেট অফ ডিফিউশনের সাথে আমরা কি করব, মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ভরের সম্পর্ক নির্ণয় করব। দেখো d হচ্ছে m/2, তাই তো। আমরা যখন 11-এর চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেখানটাতেই কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে বাষ্প ঘনত্বের সাথে মলিকুলার ওয়েটের যে সম্পর্ক m=2d, সেখানটাতে আমরা দেখেছিলাম যে তাহলে অতএব d কত হচ্ছে, মলিকুলার ওয়েটকে 2 দিয়ে ডিভাইড করলেই আমরা কিন্তু পেয়ে যাব d, ভেপার ডেন্সিটি। তাহলে সেখান থেকেই আমি লিখতে পারছি RA/RB সমান হচ্ছে √dB/dA ছিল আমাদের। তার জায়গায় আমি কি করব, এবার মলিকুলার ওয়েট দিয়ে আমি d কে রিপ্লেস করে দেব। মলিকুলার ওয়েট অফ B ডিভাইডেড বাই 2, মলিকুলার ওয়েট অফ A ডিভাইডেড বাই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মলিকুলার ওয়েট অফ B ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ A। তার মানে তোমার যে সম্পর্কটা দাঁড়ালো রেট অফ ডিফিউশনের সাথে, যে RA/RB সমান হচ্ছে √mB/mA। অর্থাৎ কি দেখা যাচ্ছে, চাপ এবং উষ্ণতা যদি স্থির থাকে সেক্ষেত্রে ব্যাপনের হার দেখা যাচ্ছে যে গ্যাসটির যে মলিকুলার ওয়েট, যে আণবিক ভর, তার বর্গমূলের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে। তার মানেটি কি, কোনো গ্যাসের যদি ভর বেশি হয় তার রেট অফ ডিফিউশন কম হবে, সেটা কম নিঃসৃত হবে। আর কোনো গ্যাসের যদি হালকা গ্যাস হয়, মলিকুলার ওয়েট যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু তার রেট অফ ডিফিউশন বেশি হবে। তাহলে এইবার আমরা অপর একটি সম্পর্কে চলে যাই। এবার আমরা সম্পর্ক নির্ণয় করব ছিদ্র ব্যাপিত গ্যাসের আয়তন এবং ছিদ্র ব্যাপিত যে গ্যাসটা হচ্ছে তার আয়তনের সাথে আণবিক ভরের সম্পর্ক আমরা নির্ণয় করব। ঠিক আছে, কিরকম, আমরা একটা পোরাস ওয়াল নিলাম, একটাই পোরাস ওয়াল নিয়েছি, ঠিক আছে। একই পোরাস ওয়ালের মধ্যে দিয়ে ফার্স্টে আমি কি করলাম, এক এক করে কিন্তু আমরা ফার্স্টে চাপটাকে আমরা কি করলাম, উষ্ণতা এবং চাপটাকে স্থির করে রেখেছি। এই অবস্থাতে ফার্স্টে আমরা এ গ্যাস নিলাম, এ গ্যাস নেওয়ার পর তাকে টি সময় ধরে ছিদ্র ব্যাপিত হতে দিলাম, ঠিক আছে। এই ওয়ালটা হচ্ছে পোরাস ওয়াল। তাহলে এই গ্যাসটাকে নিয়ে তাকে কি করা হচ্ছে, তাকে টি টাইমের জন্য, টি সময়ের জন্য ছিদ্র ব্যাপিত হতে দিলাম। তার ফলে দেখা গেল যে এই গ্যাসটা VA আয়তন ছিদ্র ব্যাপিত হলো, ঠিক আছে। নেক্সট কি করলাম, কন্টেনারের মধ্যে এবার বি গ্যাস রাখলাম, তাকেও টি সময়ের জন্য আমরা ওই একই ছিদ্রযুক্ত দেওয়ালের মধ্য দিয়ে ছিদ্র ব্যাপিত হতে দিলাম। দেখলাম ছিদ্র ব্যাপিত গ্যাসের আয়তন হচ্ছে VB। বোঝা গেল তাহলে কি করলাম আমরা কাজটা। ফার্স্টে দেখো দুটো গ্যাস নিয়েছি, এ গ্যাস এবং বি গ্যাস, দুটোকেই আমরা একবার করে আলাদা আলাদাভাবে ফার্স্টে এ গ্যাসকে ওই ছিদ্র ব্যাপিত হওয়ার জন্য একই পোরাস ওয়াল ব্যবহার করেছি কন্টেনারের, এবং তার মধ্যে থেকে টি টাইম দিয়েছি তাকে ছিদ্র ব্যাপিত হওয়ার জন্য। তাতে দেখলাম যে এ গ্যাসটি ছিদ্র ব্যাপিত হয়েছে VA আয়তন, এবং বি গ্যাসটি একই সময়ের জন্য যখন তাকে ছিদ্র ব্যাপিত হতে দেওয়া হলো দেখা গেল তার ছিদ্র ব্যাপিত গ্যাসের আয়তন হচ্ছে VB। বোঝা গেছে? তাহলে টি টাইমে যদি সে ছিদ্র ব্যাপিত হয় VA আয়তন, তাহলে একক সময়ে কত হবে, VA/T। এটাই রেট অফ ইফিউশন। বোঝা গেল যে একক সময়ে কতটা আয়তন ইফিউজড হয়েছে সেটাই হচ্ছে তার রেট অফ ইফিউশন। তাহলে এ গ্যাসের আমরা যদি রেট অফ ইফিউশন দেখি সেক্ষেত্রে যদি RA কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি VA/T হচ্ছে। ঠিক একইভাবে আমরা RB লিখতে পারি VB/T, তাই তো।
তাহলে আমরা দুটোর কি করলাম, রেট বার করে নিয়েছি। এখন এই দুটোর যদি আমরা রেশিও করি আর এ বাই আর বি, সেটা কি হবে, ভি এ বাই টি ডিভাইডেড বাই ভিবি বাই টি। টি ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকলো কি তাহলে ভি এ বাই ভিবি। এখন রেট অফ ইফিউশনের সাথে মলিকুলার ওয়েটের কি সম্পর্ক সেটা কিন্তু আমাদের আগেই করা হয়েছে, যে ব্যস্তানুপাতিক, রুট ওভারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। অর্থাৎ আমি এইভাবে লিখব এম বি বাই এম এ। তার মানে আমাদের যে সম্পর্কটা দাঁড়ালো ভি এ বাই ভিবি দেখা যাচ্ছে রুট ওভার এম বি বাই এম এর সাথে কিন্তু সমান হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, এই ইকুয়েশনটার মানে কি দাঁড়ালো, এই ইকুয়েশনটা দ্বারা তুমি বলতে পারছো যদি চাপ এবং উষ্ণতা স্থির থাকে তাহলে দুটো গ্যাস যদি আলাদা গ্যাসকে একই ছিদ্রযুক্ত দেওয়ালের মধ্য দিয়ে যদি আমরা ছিদ্র ব্যাপিত করি, তাহলে ছিদ্র ব্যাপিত করার জন্য যদি একই সময় আমরা নির্ধারণ করি, তাহলে একই সময়ে দুটি গ্যাস যে আয়তনে ছিদ্র ব্যাপিত হবে সেই আয়তনের সাথে তার মলিকুলার ওয়েটের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি না, তার মলিকুলার ওয়েটের যে বর্গমূল তার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। যে গ্যাসটা হালকা সেটা কি হবে, বেশি আয়তন হবে, তার ছিদ্রব্যাপিত গ্যাসের আয়তন বেশি হবে। যে গ্যাসটা ভারী তার কিন্তু ছিদ্রব্যাপিত গ্যাসের আয়তন কিন্তু কম হবে। তাহলে এই রকমভাবে হালকা হতে গেলে বেশি হবে আয়তন, আর ভারী হতে গেলে আয়তন কিন্তু কম হচ্ছে। এইবার নেক্সট আমরা দেখছি সম্পর্ক। এই সম্পর্কগুলো কিন্তু তোমাদের গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে, নিউমেরিক্যালসগুলো, সেগুলো কিন্তু প্রবলেম সলভের জন্য ভীষণভাবে কাজে লাগবে। তাহলে সেগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ছিদ্র ব্যাপিত হওয়ার জন্য বা ছিদ্র ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময় যেটা লাগছে, ছিদ্র ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময় এবং আণবিক ভরের মধ্যে এবার আমরা সম্পর্ক বার করব। ছিদ্র ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময় এবং আয়তনের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করছি। ধরা যাক ঠিক একইভাবে আমরা একটা পোরাস ওয়াল নিয়েছি, ঠিক আছে। এই পোরাস ওয়ালের মধ্যে দিয়ে আগের বারের মতোই চাপ এবং উষ্ণতাকে স্থির রেখে ফার্স্টে এই গ্যাসটাকে আমরা কি করলাম, এই গ্যাসটাকে আমি ছিদ্র ব্যাপিত করব ভি আয়তন, ঠিক আছে। ভি আয়তন ছিদ্র ব্যাপনের জন্য এই গ্যাসটা দেখা গেল যে টি এর টাইম নিল, আর বি গ্যাসটা ভি আয়তন ছিদ্র ব্যাপনের জন্য টি বি টাইম নিয়েছে। এই ওয়ালটা পোরাস ওয়াল। তাহলে এইবার আমরা দেখব যে এই যে ছিদ্র ব্যাপিত হওয়ার যে সময়টা তার সাথে তাদের আণবিক ভরের কীরকম সম্পর্ক রয়েছে। তাহলে ঠিক একইভাবে আমরা যেভাবে রেট অফ ইফিউশন বার করেছিলাম এ গ্যাস এবং বি গ্যাসের, তা আমরা লিখতে পারি যে আর এ কী হবে, ছিদ্র ব্যাপিত গ্যাসের আয়তন ভাগ সময় করে দিতে হবে। তাহলে ভি ডিভাইডেড বাই টি এ, আর বি কী হবে, ভি ডিভাইডেড বাই টি বি। তাহলে এবার আর এ এবং আর বির যদি আমরা রেশিও বার করি তাহলে কি দাঁড়াচ্ছে যে ভি ডিভাইডেড বাই টি এ আর ভি ডিভাইডেড বাই টি বি। তার মানে হচ্ছে তোমার আয়তন দুটো কি হচ্ছে, তাহলে এটা এবার এভাবে লিখতে গেলে আমাদের কি হচ্ছে দেখো, ভি বাই টি এ এটা উল্টে যাবে, টি বি বাই কিন্তু কি হয়ে যাচ্ছে ভি। তাহলে আর এ ইকুয়াল টু হচ্ছে ভি বাই টি এ, আর এটা হচ্ছে আর বাই টি বাই টি এ, ঠিক আছে। তাহলে এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আচ্ছা এর সাথে সম্পর্ক যেটা, সরি এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে রুট ওভার নয় ভি বাই টি এ ইন্টু টি বি বাই ভি হচ্ছে। তাহলে এই সম্পর্কে আমাদের কি টিকে থাকলো, টি বি বাই টি এ টিকে থাকলো। তাহলে এই ক্ষেত্রে আর এ বাই আর বি সমান সমান হচ্ছে টি বি বাই টি এ, ঠিক আছে। তাহলে এই অবস্থাতে আমরা কি করছি, মলিকুলার ওয়েটের সাথে যে সম্পর্ক ছিল এম বি বাই এম এ বার করে দিলাম। তাহলে এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি টিবি বাই টি এ সেটা কি হচ্ছে রুট ওভার এম বি বাই এম এর সাথে প্রপোর্শনাল হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তার মানে এই যদি ইকুয়েশনটাকে আমরা উল্টে দিই, টি এ বাই টি বি ইকুয়াল টু রুট ওভার এম এ বাই এম বি দাঁড়ালো। তার মানে কি হচ্ছে যে প্রয়োজনীয় ছিদ্র ব্যাপনের জন্য একটি নির্দিষ্ট আয়তন গ্যাস ছিদ্র ব্যাপনের জন্য
প্রয়োজনীয় যে সময়টা সেটা কিন্তু গ্যাসটির আণবিক ভরের বর্গমূলের সাথে সমানুপাতিক হচ্ছে। বোঝা গেল তাহলে যে চাপ এবং উষ্ণতাকে যদি আমরা স্থির রেখে একই পোরাস ওয়ালের মধ্যে দিয়ে দুটো গ্যাসের একই আয়তন যদি ছিদ্র ব্যাপিত করতে হয়, তার জন্য প্রয়োজনীয় যে সময়, তার জন্য প্রয়োজনীয় সময় কি হচ্ছে, গ্যাসটির আণবিক ভরের বর্গমূলের সাথে কিন্তু এবার সমানুপাতিক হচ্ছে। বোঝা গেল তাহলে তাহলে এই রকম ভাবে তোমাকে বিভিন্ন সম্পর্কগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এবার হচ্ছে আমরা দেখব ব্যাপনের ব্যবহার কি। ব্যাপনের ব্যবহার কি হয়, কি করে আমরা দেখতে পাচ্ছি, দেখো না এইখান থেকে কিন্তু একটা ভালো সম্পর্ক, দেখো টিএ বাই টিবি যেটা রয়েছে এখান থেকেই তুমি দেখো যে তোমাদের যখন চাকায় মানে কোনো গাড়ির চাকায় আমরা যখন বাতাস ভরতে যাই সেইখানটাতে আমরা দেখেছি যে বাতাস ভরা হয়। কেন হাইড্রোজেন বা হিলিয়াম কোনো হালকা গ্যাস ভরা হয় না কেন? কারণ হচ্ছে ঠিক এইখানে ব্যাপনের মাধ্যমে তুমি ব্যাখ্যা দিতে পারবে। দেখো যে মলিকুলার ওয়েট যদি তার কম হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তার যে টাইমটা রেট অফ ইফিউশনের, আমরা এখানে টাইমে আমরা যেখানে রেট অফ ইফিউশনের সাথে তুমি আর এ এবং আর বি যেটা ছিল সেটার সাথে যদি মলিকুলার ওয়েটের আমরা যে সম্পর্কটা দেখেছিলাম এম বি বাই এম এ, সেটার কিন্তু ব্যাপনের সাহায্যে কিন্তু তুমি ব্যাখ্যা দিতে পারো। দেখো যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা যদি বাতাস হয় তার ভর কি হচ্ছে বেশি, তার কার তুলনায়, হাইড্রোজেন হিলিয়ামের তুলনায়। এবার যদি বাতাস নাও তার রেট অফ ইফিউশন কিন্তু কম হচ্ছে, যেহেতু সেটা ভারী গ্যাস। তার তুলনায় যদি কোনো হালকা গ্যাস নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে গ্যাসটা কিন্তু খুব তাড়াতাড়ি কী হবে, ব্যাপিত হয়ে বাইরে চলে আসবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি সেই চাকাটা কিন্তু গ্যাস হারাবে, যার ফলে তোমাকে বারে বারে কী করতে হবে, তাতে কিন্তু বাতাস ভরতে হচ্ছে। তাহলে ব্যাপনের ব্যবহারের মধ্যে এটাও কিন্তু একটা ব্যবহার যে আমরা কিভাবে, কেন আমরা ভারী গ্যাস কিন্তু এই চাকার মধ্যে ঢুকাই, কেন কোনো হালকা গ্যাস কিন্তু আমরা চাকার মধ্যে প্রবেশ করায় না। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে যে এই যে ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটাতে তুমি টিএ টিবি এবং যে কোনো একটি গ্যাসের তুমি কি করলে, মলিকুলার ওয়েট বসিয়ে দিলে, তাহলে অপর গ্যাসের মলিকুলার ওয়েট তুমি বার করে নিতে পারছো এই সম্পর্কের সাহায্যে। এক। দ্বিতীয় হচ্ছে আমরা দেখলাম যে ছিদ্র ব্যাপনের মধ্যে দিয়ে, ছিদ্র ব্যাপনের ধর্মকে কাজে লাগিয়ে একাধিক গ্যাসকে আমরা কি করতে পারি, গ্যাসের যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিদ্র ব্যাপনের সাহায্যে পৃথকও করতে পারি। কীরকম, যে তুমি কি করলে, কন্টেনার মধ্যে ফার্স্টে মিশ্রণ দিয়ে রেখেছো, ঠিক আছে, মাঝখানে পোরাস ওয়াল রয়েছে, এবার এখানে তোমার এ আর বি গ্যাস রয়েছে, একটা ভারী গ্যাস একটা হালকা গ্যাস। তাহলে আমরা জানি যে গ্যাসটা ভারী সেই গ্যাসটা কম ব্যাপিত হবে, তাহলে এইখানে যে গ্যাসটা কম আসবে সেটা হচ্ছে এ, এবং বি গ্যাসটা যদি হালকা হয় সেটা কিন্তু বেশি পরিমাণে আসছে, তাই তো। তাহলে যে গ্যাসটা হালকা সেটা বেশি পরিমাণে ব্যাপিত গ্যাসের আয়তনের মধ্যে থাকছে। এবার নেক্সট তাকে যদি আবার যদি ছিদ্র ব্যাপনের সাহায্য নিয়ে আমরা, তাহলে বারবার যদি এইভাবে যদি আমরা ইফিউশনের মাধ্যমে কি করতে পারি, হালকা গ্যাসটাকে কিন্তু ভারী গ্যাস থেকে ধীরে ধীরে পৃথক করে নিতে পারি। এছাড়াও কিন্তু মার্স গ্যাসের অর্থাৎ মিথেনের উপস্থিতি বোঝার জন্য কিন্তু খনিতে যে অ্যালার্ম লাগানো থাকে সেখানেও কিন্তু ব্যাপনের ধর্মকে কাজে লাগানো হয়। তাহলে এই গেল আমাদের ব্যাপন এবং ছিদ্র ব্যাপন, ডিফিউশন, ইফিউশন। এবার নেক্সট আমরা পড়ব কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। গ্যাসের গতীয় তত্ত্ব, তিনজন বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং ক্লসিয়াস, এই তিনজন বিজ্ঞানী কি করলেন, যে গ্যাসীয় পদার্থের গঠনাকৃতি এবং আচরণকে স্টাডি করলেন এবং এর মাধ্যমে একটি তত্ত্ব রচনা করলেন যেটিকে বলা হয় গ্যাসীয় পদার্থের গতীয় তত্ত্ব বা গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এখানটাতে কি করা হলো না, কাইনেটিক থিওরিতে ফার্স্টে কি করা হলো, কতগুলো স্বীকার্য ধরে নেওয়া হলো, অর্থাৎ কতগুলো বিষয়কে ধরে নেওয়া হলো। অবশ্যই তার পিছনে যুক্তি রয়েছে, তাহলে এই বিষয়গুলোকে বিভিন্ন যুক্তির ভিত্তিতে কতগুলো বিষয় যেগুলো ধরে নেওয়া হলো সেগুলোই হচ্ছে কাইনেটিক থিওরির পস্টুলেটস বা স্বীকার্য, ঠিক আছে। প্রথম যে পয়েন্টটি বলা হলো যে প্রত্যেকটি গ্যাস অসংখ্য অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, অসংখ্য তার মধ্যে কণা রয়েছে এবং এই কণাগুলোকেই বলা হলো গ্যাসের অণু, ঠিক আছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে স্বীকার্যটা ধরে নেওয়া হলো যে এই অণুগুলোর প্রকৃতি কিরকম হবে, অণুগুলো কঠিন হবে, অণুগুলি গোলাকার হবে এবং স্থিতিস্থাপক প্রকৃতির হবে।
স্থিতিস্থাপক হবে। যদি একই গ্যাস নিই, হাইড্রোজেন যদি গ্যাস নিই, তাহলে তার মধ্যে অবস্থিত যে কণাগুলোর আছে সেগুলোর কিন্তু সব দিক থেকে সদৃশ্য প্রকৃতির হবে, অর্থাৎ একই প্রকৃতির হবে। যদি একই গ্যাস নেওয়া হয় তাহলে একই গ্যাসের অণুগুলি সদৃশ্য প্রকৃতির হবে। 4 নম্বর পস্টুলেটসে কি বলা হলো? 4 নম্বরে বলা হলো যে গ্যাসের যে কণাগুলো রয়েছে এই কণাগুলোর যদি মোট আয়তন নিয়ে আমরা, অর্থাৎ ভি মলিকিউল যেটা রয়েছে, ভি মলিকিউলস অর্থাৎ গ্যাসের কণাগুলোর মোট আয়তন যদি আমরা নিই, সেটা দেখা যাচ্ছে কন্টেনারের আয়তনের তুলনায় খুবই নগণ্য। কন্টেইনারের আয়তনের তুলনায় কিন্তু সেটা খুবই নগণ্য। কি বলা হলো আবারও শোনো, যে গ্যাসের কণাগুলোর যদি মোট আয়তন নির্ণয় করা হয় তাহলে যে পাত্রের যে আধারের মধ্যে গ্যাসটা রাখা হয়েছে সেই আধারের আয়তনের তুলনায় কিন্তু কণাগুলোর আয়তন কিন্তু নগণ্য। অর্থাৎ কি, যে পাত্রের বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁকা, খুব অল্প অংশ কিন্তু, খুবই নগণ্য অংশ কিন্তু গ্যাসের কণাগুলোর দ্বারা অধিকৃত থাকে। এর পিছনে যুক্তি কি না, এর পিছনে যুক্তি হচ্ছে যে গ্যাসের দুটো ধর্ম তোমরা পড়েছিলে, এক হচ্ছে উচ্চ সংকোচনশীলতা, হাই কম্প্রেসিবিলিটি রয়েছে। তার মানেটা কি, যে গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম, এর ফলে কি করতে পারি, এদেরকে কিন্তু আমরা খুব দুর্বল আকর্ষণ বল হওয়ার জন্য এদেরকে প্রচণ্ড চাপ প্রয়োগ করেও কিন্তু বিশাল পরিমাণ গ্যাসকে কিন্তু আমি অল্প ছোট পাত্রের মধ্যেও রাখতে পারি, অর্থাৎ এদের কিন্তু সংকোচনশীলতা কিন্তু খুব উচ্চ হয়। দ্বিতীয় হচ্ছে, একটু আগে আমরা দেখলাম ব্যাপনের ধর্ম, কণাগুলোর মধ্যে দুর্বল প্রকৃতির আকর্ষণ বল থাকার জন্য এদের আন্তরাণবিক ফাঁকটা খুব বেশি হয়, যার ফলে একটি গ্যাস অন্য একটি গ্যাসের সাথে কিন্তু সহজে মিলেমিশে যেতে পারে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, তোমার এই দুটো ধর্ম থেকে তুমি কি দেখতে পাচ্ছ, কি সিদ্ধান্তে পৌঁছাতে পারছো? দেখা যাচ্ছে যে তার মানে কণাগুলো এতটাই দূরে দূরে থাকে যে এদের দূরে দূরে থাকার জন্য কিন্তু এদের যে মোট আয়তন কিন্তু বেশিরভাগ আয়তন খুবই নগণ্য এবং গ্যাসটির কিন্তু বেশিরভাগ অংশই সেই পাত্রের মধ্যে ফাঁকা অবস্থায় পড়ে থাকে। এই হলো 4 নম্বর। এবার 5 নম্বরে কি বলা হলো, যে গ্যাসের কণাগুলো সরল রৈখিক পথে ইতস্ততভাবে বিচরণ করছে। কি বলা হলো, যে গ্যাস মলিকিউলসগুলো মুভ করছে স্ট্রেট লাইনে, ঠিক আছে, এবং তারা কিন্তু একটা কন্টিনিউয়াস র্যান্ডম মোশনের মধ্যে রয়েছে, তারা কিন্তু সমানে কিন্তু তারা বিচরণশীল অবস্থায় রয়েছে, কোনো স্থানে নির্দিষ্ট স্থানে আবদ্ধ অবস্থায় নেই। যদি তারা আবদ্ধ অবস্থায় থাকতো তাহলে কি হতো, তাদের নির্দিষ্ট আমরা আকার আয়তন পেতাম, যেমন আমরা কঠিনের ক্ষেত্রে দেখি যে কণাগুলো নির্দিষ্ট স্থানে আবদ্ধ, কিন্তু যেহেতু এদের নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয় তার মানেই দাঁড়াচ্ছে এদের আকার আকৃতি যেহেতু নেই, তার মানে কি সিদ্ধান্তে তুমি পৌঁছে যাচ্ছ যে কণাগুলো নিশ্চয়ই এক জায়গায় দাঁড়িয়ে নেই, সেই জন্যই কিন্তু এদের নির্দিষ্ট আকার এবং আয়তন আমরা কিন্তু পাই না। তাহলে বোঝা গেল এর পিছনের যুক্তিটা। দ্বিতীয়ত, এর সাথেই কিন্তু আরেকটি লাইন জুড়ে দেওয়া হয়েছে যে সরল রৈখিক পথে ইতস্ততভাবে ঘুরছে, ভালো কথা, সেই সঙ্গে কিন্তু কণাগুলো নিজেদের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কিন্তু সংঘর্ষে লিপ্ত হচ্ছে, নিজেদের মধ্যে কিন্তু সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কণাগুলো সংঘর্ষে লিপ্ত হচ্ছে বা গ্যাসের অণুগুলো সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাহলে কণাগুলো বা গ্যাসের অণুগুলো সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এর পিছনে কি যুক্তি আছে? এর একদম ডাইরেক্ট এক্সপেরিমেন্টাল প্রুফ হচ্ছে গ্যাসের চাপ, তাই তো? তাহলে কারণ হচ্ছে যে গ্যাসের যে চাপ সেটা কি জন্য পাই আমরা, যে কণাগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছে বলে আমরা গ্যাসের চাপ পাই। তাহলে দেখো, কণাগুলো যে সংঘর্ষে নিজেদের মধ্যে ধাক্কা মারছে এবং পাত্রের দেওয়ালেও ধাক্কা মারছে, এই যে পস্টুলেটটা, এই যে স্বীকার্যটা, তার পেছনেই যুক্তি হচ্ছে গ্যাসের চাপ। যেহেতু আমরা গ্যাসের চাপকে কিন্তু এক্সপেরিমেন্টালি দেখতে পাচ্ছি, যে পরীক্ষার সাহায্যে সেটা মাপতে পারছি যে গ্যাসের কিন্তু নির্দিষ্ট পরিমাণ গ্যাসের কিন্তু চাপ রয়েছে। তাহলে এই গেল। এরপরে বলা হলো, এই যে সংঘর্ষগুলো হচ্ছে, এই সংঘর্ষগুলো, এই কলিশনগুলো কিন্তু ইলাস্টিক প্রকৃতির হয়, সংঘর্ষগুলো পূর্ণ স্থিতিস্থাপক প্রকৃতির হয়। Collisions are completely elastic. সংঘর্ষগুলি
স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক প্রকৃতির হয়। স্থিতিস্থাপক প্রকৃতির হওয়ার অর্থ কি, যে সংঘর্ষের আগে এবং পরে কণাগুলোর যে গড় কাইনেটিক এনার্জি বা তোমার শক্তি থাকছে, গতিশক্তি, সেই কাইনেটিক এনার্জি কিন্তু বিফোর কলিশন এবং কাইনেটিক এনার্জি আফটার কলিশন কিন্তু অবশ্যই কণাগুলোর কিন্তু সেম থাকছে, একই থাকছে। সেই জন্যই বলা হচ্ছে সংঘর্ষগুলো কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক। এর পিছনে কি যুক্তি, যে গ্যাসের যে পুরো সিস্টেমটাকে যদি একটি কন্টেনারের মধ্যে রাখা হলো এবং সেই কন্টেনারটা কি করা হলো, সেটা কিন্তু ইনসুলেটেড একটা সিস্টেম নেওয়া হলো। তাপ ভেতরে থেকে বাইরে যেতে পারবে না, ভেতরের তাপ, আবার বাইরে থেকে তাপ প্রবেশও করতে পারছে না, অর্থাৎ তাপের কিন্তু কোনো রকম আদান প্রদান হচ্ছে না। এই রকম একটা সিস্টেমের মধ্যে যদি তুমি গ্যাসটিকে রেখে দাও, তাহলে দেখা যাচ্ছে এর চাপ কিন্তু স্থির থাকছে। কি যুক্তি এর পিছনে, যে চাপ যদি বৃদ্ধি পেত তার মানে সংঘর্ষের সংখ্যা বাড়ছে, কণাগুলো আরো বেশি বেশি করে পাত্রের দেওয়ালে এসে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ কি কণাগুলোর দেখতে পাবো আমরা যে কাইনেটিক এনার্জি অনেক বেড়ে গেছে। যখনই তুমি চাপ বেশি পাচ্ছ তার মানে কণাগুলো কাইনেটিক এনার্জি বাড়ছে, কিংবা যদি দেখো তুমি যে চাপ কমে যাচ্ছে, এর অর্থ হচ্ছে কণাগুলোর কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, কিন্তু কোনোটাই কিন্তু হচ্ছে না। যার ফলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই যে সংঘর্ষগুলো এখানে হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ইলাস্টিক প্রকৃতির হয়। তারপরে বলা হলো দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্সেস বিটুইন দ্য মলিকিউলস, তাদের মধ্যে কিন্তু কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে না। খুব ভালোভাবেই কিন্তু আমরা যখন ব্যাপনের ধর্মগুলো পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে এদের কণাগুলোর মধ্যবর্তী দূরত্বকে আমি সীমাহীনভাবে বাড়াতে পারি। গ্যাস কমাতে থাকো এবং কণাগুলোর মধ্যে দূরত্ব আপসে আপ বাড়তে থাকবে, এবং এটাকে কিন্তু একটা হাই লেভেল পর্যন্ত অ্যাট লোয়ার প্রেশার এই কণাগুলোর মধ্যে ডিস্টেন্স কিন্তু যত খুশি বাড়ানো যায়, অর্থাৎ এদের কিন্তু সীমাহীন প্রসারণশীলতা রয়েছে, যার দ্বারা কিন্তু আমরা বলতে পারি যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কোনোটাই নেই, কারণ যদি থাকতো তাহলে দূরে দূরে যেতে চাইতো না। তারপরে বলা হলো যে এদের যে আকর্ষণ এবং বিকর্ষণ নেই, সংঘর্ষগুলো স্থিতিস্থাপক, এই সংঘর্ষের ফলে আমরা দেখলাম কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকছে, রিজার্ভ থাকছে। তাহলে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জিটা থাকছে কণাগুলোর গড় কাইনেটিক এনার্জি, দেখা যাচ্ছে গড় যে কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, সেইটা কিন্তু পরম উষ্ণতার সাথে কিন্তু সমানুপাতিক হচ্ছে। কীরকমভাবে, যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হচ্ছে, চাপ বৃদ্ধি পাচ্ছে, কারণ কি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তার বহিঃপ্রকাশ হচ্ছে, কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি বাড়তে গেলে সংঘাতের পরিমাণ বাড়ছে, যার ফলে ওয়ালে তার ধাক্কার সংখ্যা বাড়ছে, যার ফলে কিন্তু সে প্রেশার বেশি হয়ে যাচ্ছে। তাহলে যখনই তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তার সেই জন্য প্রেশার বেড়ে যাচ্ছে। প্রেশার বাড়ানোর তোমাকে কি বুঝিয়ে দিচ্ছে, কি ইন্ডিকেট করছে, যে তার কিন্তু কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। তাই টেম্পারেচার বাড়তে গেলেই কিন্তু আমরা বুঝতে পারি যে গ্যাসগুলোর কিন্তু কাইনেটিক এনার্জি বেড়ে যায়। এই হচ্ছে তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের পস্টুলেটসগুলো। এবার আমরা বিভিন্ন বেগগুলো সম্পর্কে জানব। গড় বেগ কি? গড় বেগ যেটাকে আমরা বলে থাকি অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ কি না, গ্যাসের যে কণাগুলো সেটা কিন্তু কোনোটা হয়তো খুব কম বেগে গতিশীল অবস্থায় রয়েছে, কোনোটা আবার বেশি বেগে গতিশীল রয়েছে, কোনোটা আবার মাঝারি বেগে গতিশীল রয়েছে। তাহলে বিভিন্ন বেগের তারা কিন্তু অধিকারী হয়, যার ফলে কিন্তু তাদের বেগের একটা গড় নির্ণয় করা খুব প্রয়োজন হয়ে দাঁড়ায়। এইভাবে বেগের যে গড় মান তাকেই আমরা বলে থাকি, গ্যাসে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, তার টোটাল বেগ বার করে তাকে টোটাল নাম্বার অফ মলিকিউল দিয়ে ভাগ করে দাও, সেটাই হচ্ছে কিন্তু গড় বেগ। কি করা হচ্ছে, ধরে নেওয়া হোক একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নেওয়া হচ্ছে, তার মধ্যে n হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস। এবার n1 সংখ্যক বললাম আমি কণা, গ্যাসের কণা c1 ভেলোসিটিতে রয়েছে, n2 সংখ্যক কণা c2 ভেলোসিটিতে রয়েছে, n3 সংখ্যক কণা c3 ভেলোসিটিতে রয়েছে, n4 সংখ্যক কণা c4 ভেলোসিটিতে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কণাগুলো কিন্তু বিভিন্ন গতিবেগে রয়েছে। তাহলে গড় মান নির্ণয় করার জন্য আমরা কি করলাম, c অ্যাভারেজ ইকুয়াল টু কত হবে, তাহলে c1 n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 and so on।
তাহলে একে আমি যদি টোটাল নাম্বার অফ মলিকিউল দিয়ে ডিভাইড করে দিই সেটাই হবে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, এই অ্যাভারেজ ভেলোসিটি থেকে আমরা চলে যাব গড় বর্গবেগ। গড় বর্গবেগ কি করা হচ্ছে, যে বেগের মানগুলো যে রয়েছে তাদের ফার্স্টে বর্গ নির্ণয় করা হচ্ছে, তারপর তাদের গড় মান নির্ণয় করা হচ্ছে। তাহলে বেগের গড় নির্ণয় বর্গ নির্ণয় করার পর যদি আমরা গড় নির্ণয় করি তাকেই বলা হয় গড় বর্গবেগ। তাহলে সি স্কোয়ার সমান সমান হচ্ছে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার অ্যান্ড সো অন, এবং এটাকে ডিভাইড করে দিচ্ছি টোটাল নাম্বার অফ মলিকিউলস দিয়ে। তাহলে দেখো এইটাকে আমরা বললাম মিন স্কোয়ার ভেলোসিটি সি স্কোয়ার। ঠিক আছে, রিপ্রেজেন্ট করছি কি দিয়ে, সি স্কোয়ারের মাধ্যমে। এইবার এর বর্গমূল নির্ণয় করব, তাহলে আমরা কি বেগ পেয়ে যাব, গড় বর্গবেগের বর্গমূল, যেটাকে আমরা বলি RMS ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। কি করা হবে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি কিভাবে পাবো আমরা, রুট মিন স্কোয়ার ভেলোসিটি হচ্ছে যে মিন স্কোয়ার ভেলোসিটি ছিল তার স্কোয়ার রুট নির্ণয় করে নাও, তাহলেই তুমি কিন্তু RMS ভেলোসিটি পেয়ে যাবে। তাহলে সেটা সমান সমান কি হচ্ছে, সেটা সমান সমান হয়ে যাচ্ছে, তাহলে RMS ভেলোসিটি সমান সমান হয়ে গেল আমাদের রুট ওভার n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার অ্যান্ড ডিভাইডেড বাই n। এটাই হচ্ছে আমাদের RMS ভেলোসিটি। এখন RMS ভেলোসিটির মান কিন্তু কাইনেটিক গ্যাস ইকুয়েশনের মাধ্যমে নির্ণয় করা যায়। তাহলে এবার আমরা দেখব কাইনেটিক গ্যাস ইকুয়েশন। কাইনেটিক গ্যাস ইকুয়েশনের ডিডাকশন কিন্তু তোমাদের সিলেবাসে নেই, খালি ইকুয়েশনটা তোমাদের জেনে রাখতে হবে। কাইনেটিক গ্যাস ইকুয়েশনে PV ইকুয়ালস টু 1/3 mn c RMS ভেলোসিটির স্কোয়ার। PV ইকুয়াল টু 1/3 mn c RMS ভেলোসিটির আমরা স্কোয়ার যদি করি সেটা PVর সাথে সমান হয়ে যায়। এখানে প্রত্যেকটা যে আমরা অ্যালফাবেটগুলো ব্যবহার করেছি সেগুলোর কি রয়েছে, তারা কি নোটিফাই করছে সেটা কিন্তু ফার্স্টেই তোমাকে বলে দিতে হবে। যে পি যেটা রয়েছে সেটা অবভিয়াসলি প্রেশারকে বোঝাচ্ছে, ভি তোমার ভলিউমকে বোঝাচ্ছে, যে ভি আয়তন আমরা গ্যাস নিয়েছি, এবং প্রত্যেকটা সেই গ্যাসের মধ্যে অবস্থিত যে কণাগুলো রয়েছে তাদের মাস বা ভর হচ্ছে m, এবং n হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস, আর c হচ্ছে RMS ভেলোসিটি। তাহলে দেখো এইখানটাতে যে গ্যাসটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউল n নেওয়া হয়েছে, তার বদলে এবার আমরা কি করলাম, 1 মোল গ্যাস নিয়েছি, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক যদি আমরা মলিকিউলস নিই তাহলে PV ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/3 m ক্যাপিটাল N c RMS স্কোয়ার। তাহলে এইটা সমান সমান কি, মোলার মাস, অর্থাৎ আণবিক ভর যেটা মলিকুলার ওয়েট m c RMS স্কোয়ার। তাহলে দেখো এইখানটাতে আমরা দেখছি আদর্শ গ্যাসের ইকুয়েশনে আমরা অবস্থার যে সমীকরণ ছিল সেটা কি ছিল, PV ইকুয়াল টু RT 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা PVর জায়গায় RT লিখতে পারছি। তাহলে 1/3 m c RMS স্কোয়ার। তাহলে RMS c RMS স্কোয়ার সমান সমান আমরা কি পাচ্ছি, রুট মিন স্কোয়ার ভেলোসিটির স্কোয়ার সমান সমান হচ্ছে 3RT বাই m। এবার তার যদি তুমি বর্গমূলটা নির্ণয় করো, অর্থাৎ RMS ভেলোসিটি যদি শুধু বার করতে চাও, RMS ভেলোসিটি সমান সমান হচ্ছে রুট ওভার 3RT। তাহলে এই রকমভাবে আমরা গ্যাস ইকুয়েশনের সাহায্যে কিন্তু RMS ভেলোসিটির মান নির্ণয় করতে পারি। এইবার আমরা চলে যাব নেক্সট আরেকটি বেগ, সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি কাকে বলি। মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে কি না, সম্ভাব্যতম বেগ। গ্যাসের কণাগুলো বিভিন্ন বেগের অধিকারী, সেখানে স্বল্প বেগযুক্ত যেমন কণা রয়েছে তেমন অধিক বেগযুক্তও কিন্তু কণা রয়েছে, কিন্তু গ্যাসের একটা নির্দিষ্ট বেগ রয়েছে। প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট বেগ থাকে, যেই বেগে কিন্তু সমস্ত তার বেশিরভাগ কণাগুলো কিন্তু ওই বেগেই বিচরণ করে, তাই তো।
তাহলে সেই বেগটাকেই বলা হয় সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। যেমন ধরো তোমাদের ক্লাসে একাধিক ছাত্র থাকে, ঠিক আছে, কেউ 0 পায়, কেউ 100 পায়, আবার কেউ মাঝারি মানের তোমার মার্কস পায়। তাহলে আমরা দেখেছি কোনো একটি ক্লাসে 0 পাওয়া ছাত্রের সংখ্যা যেমন কম, 100 পাওয়া ছাত্রের সংখ্যাও কিন্তু তেমনই কম, কিন্তু 40 to 70% পাওয়া ছাত্রের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি হয়। তাহলে এই রকমভাবে গ্যাসের ক্ষেত্রেও মাঝারি মানের বেগ সম্পন্ন একটা মান থাকে গ্যাসের বেগের, সেই বেগটাতে কিন্তু গ্যাসের কণাগুলো কিন্তু সেই বেগটা অ্যাটেন্ড করার চেষ্টা করে এবং সকলে কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা যে বেগে গ্যাসের সব থেকে বেশি কণা বিচরণ করে সেই বেগটাকেই বলা হয় গ্যাসের সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি কি আমরা দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবল ভেলোসিটি যখন ক্যালকুলেট করা হলো তখন তার মান পাওয়া গেল 2RT/m। এইবার তোমাকে রেশিও নির্ণয় করতে হবে। এই রেশিওটা কিন্তু তোমাদের আসে যে মোস্ট প্রবাবল ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি এবং আরএমএস ভেলোসিটির তোমাকে রেশিও বানাও। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি আমরা দেখলাম কি √2RT/m। অ্যাভারেজ ভেলোসিটির মান তোমাদের জানতে হবে 8RT/m হয়। আর আরএমএস ভেলোসিটি আমরা নির্ণয় করেই দেখালাম, সেটা হচ্ছে 3RT/m। এইবার রেশিও যদি করি, এখানে √2 থাকছে, এখানে 8/π থাকছে, এখানে √3 থাকছে। √2 দিয়ে পুরোটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে থাকছে 1:1.128:1.224। এই হচ্ছে রেশিও। তাহলে তুমি দেখতে পাচ্ছ সব থেকে বেশি মানটা কার, আরএমএস ভেলোসিটি, নেক্সট হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, তারপর হচ্ছে কিন্তু মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাই একটা নির্দিষ্ট যদি উষ্ণতা রাখা হয়, সেই নির্দিষ্ট উষ্ণতায় আরএমএস ভেলোসিটির মান কিন্তু সবচেয়ে বেশি হয়, তারপর অ্যাভারেজ ভেলোসিটির মান হয়, তারপরে কিন্তু মোস্ট প্রবাবল ভেলোসিটির মান হয়। এইবার আমরা গড় গতিশক্তি নির্ণয় করব। গড় গতিশক্তি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি, ঠিক আছে, যে গ্যাসের কণাগুলি বিভিন্ন বেগের অধিকারী হতে গেলে কাইনেটিক এনার্জি সমান কি হয়, ½ mv²। এখন ভি যদি ডিফারেন্ট হয় তাহলে কাইনেটিক এনার্জিও তোমার ডিফারেন্ট হবে। তাই এই কণাগুলোর ডিফারেন্ট কাইনেটিক এনার্জিকে নিয়ে ডিল করা কিন্তু খুব মুশকিল। তার ফলে কি করা হয়, গড় গতিশক্তি নির্ণয় করা হয়। ধরা যাক যে মলিকিউলসটা, টোটাল নাম্বার অফ মলিকিউলস আমরা ধরে নিয়েছিলাম n, ঠিক একইভাবে, আর প্রত্যেকটা কণার ভর হচ্ছে m। আর ধরলাম যে n1 সংখ্যক কণা c1 বেগে বিচরণ করছে, n2 সংখ্যক কণা c2 বেগে বিচরণ করছে, n3 সংখ্যক কণা c3 বেগে বিচরণ করছে। তাহলে c1 বেগে যারা বিচরণ করছে সেই রকম একটি কণার যদি আমরা কাইনেটিক এনার্জি বার করি, তাকে আমরা ধরে নিলাম সাপোজ E1, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হচ্ছে, ½ মানে v² মানে কি c1²। E2 অর্থাৎ যার বেগ c2, সেই রকম একটি কণার যদি আমরা কাইনেটিক এনার্জি বার করি, সেটাকে E2 যদি লিখি তাহলে তার ক্ষেত্রে হবে ½ mc2²। ঠিক একইভাবে C3 যার ভেলোসিটি, তার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে ½ mc3²। এরকম এইভাবে চলতেই থাকবে। তাহলে এইবার যদি আমরা গড় গতিশক্তি মান বার করতে চাই, তাহলে আমাদের টোটাল গতিশক্তি আগে বার করে তাকে নাম্বার অফ মলিকিউলস দিয়ে ভাগ করে দিতে হবে, এই হচ্ছে কাজ। তাহলে টোটাল আমরা কি করছি, গড় গতিশক্তি যেটা নির্ণয় করছি, গড় গতিশক্তি যদি আমরা ই ধরে নিই, সেটা কি হচ্ছে, সেটা কার সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে গড় গতিশক্তি আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ পার্টিকেল দিয়ে যদি আমরা ইনটু করে দিই প্রত্যেকটা কণার গতিশক্তিকে, অর্থাৎ n1 ইনটু কি করছি E1 প্লাস n2 E2 প্লাস n3 E3 ডিভাইডেড বাই আমরা n করলাম, যার ফলে কিন্তু আমরা গড় গতিশক্তি এবার পেয়ে যাব। গড় গতিশক্তি এবার কিন্তু আমরা পেয়ে যাব। কি করছি তাহলে আমরা E সমান আমরা দেখতে পাচ্ছি, দেখো যে n1 ইন্টু ½ mc1² প্লাস n2 ইন্টু ½
m c2 square plus n3 into half m c3 square divided by total number of molecules. তাহলে এখান থেকে তুমি কি কমন নিতে পারছো? এখান থেকে আমরা হাফ m যদি কমন নিয়ে নিই, হাফ m আমি বার করে দিলাম, তাহলে ভেতরে পড়ে থাকলো n1 c1 স্কোয়ার ইন্টু n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে এইটা এবার বলো এটা কার সাথে সমান হচ্ছে? এটা দেখো মিন স্কোয়ার ভেলোসিটি যেটা আমরা পেয়েছিলাম, যেটাকে সি স্কোয়ার দিয়ে ডিনোট করেছিলাম, তার সাথে কিন্তু সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ হাফ m ইন্টু এটা সি স্কোয়ারের সাথে কিন্তু সমান হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার গড় গতিশক্তি। এইবার তুমি জানো যে আরএমএস ভেলোসিটি মানে হচ্ছে এর বর্গমূল, তার মানে উভয় দিকে যদি তুমি বর্গ করো তাহলে আরএমএস ভেলোসিটি ইকুয়াল টু কি হচ্ছে? মিন স্কোয়ার ভেলোসিটির সাথে কিন্তু এর বর্গটা সমান হয়ে যাচ্ছে। তার মানে ই ইকুয়ালস টু দাঁড়ালো তোমার হাফ m, এখান থেকে চলে আসছে আরএমএস ভেলোসিটির স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার গড় গতিশক্তি। এবার আরএমএস ভেলোসিটির মান কিন্তু তুমি জানো, CRMS সমান সমান কি দেখেছিলে যে রুট ওভার আরএমএস ভেলোসিটি আমরা বার করেছিলাম 3RT/m, তাই তো? তাহলে 3RT/m যেটা রয়েছে, 3RT/m যেটা রয়েছে, এইবার আমাদের আর একটা কনস্ট্যান্ট জানতে হবে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট কিন্তু স্মল কে, ঠিক আছে, এটাকে R/n এর সাথে সমান হয়। বোল্টজম্যান কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় R/n এর সাথে সমান হচ্ছে। তাহলে এখান থেকে আর এর মান আমি কি লিখতে পারি? রুট ওভার 3kN ইন্টু টি। আর এই ক্যাপিটাল এম সমান সমান আমরা দেখাতে পারি স্মল m ইন্টু n, তাই তো? একটা m হচ্ছে একটি কণার ভর, আর n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, দুটোকে যদি গুণ করে দিই তাহলে আমরা ভর পেয়ে যাই, আণবিক ভর। তাহলে সেই ক্ষেত্রে এটার সাথে সমান হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি n ক্যান্সেল যদি হয়ে যায়, রুট ওভার 3kT/n, এটা হচ্ছে আরএমএস ভেলোসিটি। এবার উভয় দিকে যদি আমরা বর্গ করি, স্কোয়ার করি, তাহলে সি স্কোয়ার আরএমএস সমান সমান হচ্ছে 3kT/m। এবার অ্যাভারেজ ভেলোসিটির যে জায়গাটা ছিল সেটা মনে করো যে ই ইকুয়ালস টু কত ছিল আমাদের? হাফ m ছিল সি স্কোয়ার, তাই তো? তাহলে সি স্কোয়ারের জায়গায় আমি লিখে দিলাম 3kT/m, m ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ই ইকুয়াল টু তোমার পড়ে থাকলো 3/2kT। তাহলে 3/2kT। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাভারেজ ভেলোসিটির মান কিন্তু গ্যাসের ভরের উপর কিন্তু নির্ভর করে না। এই গেল গড় ভেলোসিটি, গড় কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। যদি আমরা 1 মোলের নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কি হবে? উভয় দিকেই আমাদেরকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, অর্থাৎ টোটাল কাইনেটিক এনার্জি 1 মোলের কি হচ্ছে? 3/2। এই হচ্ছে তোমার ইকুয়েশন, ঠিক আছে? এইবার আমরা চলে যাব আরেকটি অংশে। ম্যাক্সওয়েলস ল অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি, ঠিক আছে? ম্যাক্সওয়েলস ল অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস অফ গ্যাস মলিকিউলস। কি বলা হলো না, এর আগে বহুবার আমরা বলেছি যে গ্যাসের কণাগুলো বিভিন্ন বেগের অধিকারী হয়, তাই একটা নির্দিষ্ট বেগে কত সংখ্যক কণা রয়েছে সেটা জানার জন্য একজন সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন, তিনি হচ্ছেন কিন্তু ম্যাক্সওয়েল। তিনি যে তত্ত্বটা দিলেন, তিনি যে সূত্রটা দিলেন, সেটাই হচ্ছে কিন্তু ম্যাক্সওয়েলস ল অফ ভেলোসিটি। কি করা হচ্ছে দেখো, যে আমাদের ভারতের মতো একটা বিশাল দেশ যদি না হয়, ইন্ডিভিজুয়াল পার্সনের যদি আমরা স্যালারিকে যদি এখন প্লট করতে চাই, তাহলে কি করতে হবে না, হিউজ ডেটা আমাদের কাছে চলে আসছে, তাই তো? তাই কি করি আমরা, যে সেটাকে কিন্তু আমরা কতগুলো রেঞ্জের মধ্যে ভাগ করে নিই। ধরো 5,000 টু 10,000, 10,000 টু 20,000, এই রকমভাবে যদি আমরা সীমার মধ্যে কতজন পার্সেন্ট রয়েছে স্যালারি ম্যান,
এবং 10,000 থেকে 20,000-এর মধ্যে কতজন স্যালারি পার্সন রয়েছেন, এই রকমভাবে যদি আমরা কতগুলো সীমার মধ্যে যদি ডেটাগুলোকে সাজিয়ে নিতে পারি, সেই ডেটাগুলোকে কিন্তু কাজে লাগানো অনেক সহজ হয়। ম্যাক্সওয়েলও ঠিক তেমনই কাজ করেছিলেন, বিভিন্ন বেগ সম্পন্ন যে কণাগুলো ছিল তাদেরকে বিভিন্ন রেঞ্জে ভাগ করে সেই ডেটাগুলো কিন্তু কাজে লাগিয়েছিলেন। তোমরা এটা কিন্তু ছোটবেলায় করেছো, তথ্যগুলোকে ট্যালিমার্কের সাহায্যে সাজানো, তাই তো? তাহলে এইখানটাতে দেখো ম্যাক্সওয়েল কি করলেন, ম্যাক্সওয়েল তার যে সূত্র সেখানে কিন্তু মূল কতগুলো কথা বললেন। সেই প্রথম কথাটা কি বললেন, যে দ্য নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউমে যত সংখ্যক কণা রয়েছে সেটা কিন্তু গ্যাসের সবসময় সেম থাকে, ঠিক আছে? যে পার ইউনিট যদি আমরা একক আয়তন নিয়ে নিই, একক আয়তনে কত সংখ্যক কণা রয়েছে সেটা কিন্তু সবসময় ফিক্সড, এবং এই নাম্বারটা কিন্তু এনর্মাসলি লার্জ একটা নাম্বার ইভেন অ্যাট ভেরি লো প্রেশার। এই স্মল এলিমেন্ট অফ ভলিউমের ক্ষেত্রেও কিন্তু কণাগুলো কিন্তু তাদের চ্যাওটিক মোশনে রয়েছে, তাদের র্যান্ডম মোশনের মধ্যে রয়েছে। এবার এই কণাগুলোর কিন্তু এই মোশনের এদের ক্ষেত্রেও কিন্তু স্মল এলিমেন্টের ভলিউমের ক্ষেত্রেও কিন্তু এই ডিস্ট্রিবিউশন ল কিন্তু সমানভাবে প্রযোজ্য হয়। যে দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হলো, দ্বিতীয় ক্ষেত্রে বলা হলো দি ভেলোসিটি অফ ইন্ডিভিজুয়াল molecule is changing continuously. তার মানেটা কি বলা হলো, যে প্রত্যেকটা কণার কিন্তু বেগ তারা পরস্পরের সাথে ধাক্কা লাগছে, কন্টেনারের ওয়ালের সাথে ধাক্কা খাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এদের কিন্তু ভেলোসিটিগুলো ক্রমাগত কিন্তু চেঞ্জ হতে থাকছে। কিন্তু বাট the fraction or percentage of molecules having a particular velocity remains constant. তার মানেটা কি বলা হলো, যে ইন্ডিভিজুয়াল কণার যে রয়েছে তাদের যদিও ভেলোসিটি কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকছে, কিন্তু তা সত্ত্বেও যে ভগ্নাংশ বা যে শতকরা অংশে মলিকিউলগুলো দেখতে পাচ্ছি আমরা, একটা নির্দিষ্ট ভগ্নাংশের কণা কিন্তু একটা নির্দিষ্ট বেগে, কিন্তু এই যে কণার সংখ্যা বা ভগ্নাংশটা সেইটা কিন্তু একটা নির্দিষ্ট বেগের রেঞ্জের মধ্যে ধরো যে 40 থেকে 50 সেন্টিমিটার পার সেকেন্ড, এই রেঞ্জের মধ্যে 100টা কণা আছে, ঠিক আছে? এইবার এরা যতই ধাক্কাধাক্কি করুক না কেন, এরা অন্য কোনো যদি ধরো 50 থেকে 60 সেন্টিমিটার পার সেকেন্ডের রেঞ্জে যদি এখান থেকে 10টি কণা যদি এখানে চলে আসে, তাহলে ঠিক একই সময়ে কিন্তু এখান থেকে আরও 10টি কণা এখানে চলে আসবে। অর্থাৎ টোটাল নাম্বার অফ মলিকিউলস আর ফ্র্যাকশন অফ মলিকিউলস যেটা একটা নির্দিষ্ট বেগের রেঞ্জের মধ্যে রয়েছে সেটা কিন্তু অলওয়েজ ফিক্সড থাকে। তাহলে এই হচ্ছে কিন্তু ম্যাক্সওয়েলের ল। এইবার ম্যাক্সওয়েল কি করলেন, এই ফ্র্যাকশন অফ মলিকিউলসকে ভেলোসিটির এগেনস্টে প্লট করলেন। ম্যাক্সওয়েল কি করলেন, ফ্র্যাকশন অফ মলিকিউলস dn বাই n কে ভেলোসিটির এগেনস্টে কিন্তু প্লট করলেন। dn কি বলা হলো, যে c থেকে c প্লাস ডিসি, এই রেঞ্জের ভেলোসিটির মধ্যে ধরা হলো যে dn সংখ্যক কণা আছে। এবার কণাগুলো কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে ধাক্কি খাওয়ার ফলে যদিও এই রেঞ্জের ভেলোসিটি থেকে অন্য কোথাও যায়, আবার কিন্তু সেখান থেকে একই সময়ের মধ্যে এখানে ফিরে আসবে। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা গিভেন ভেলোসিটিতে কিন্তু নাম্বার অফ পার্টিকেলস কিন্তু সব সময় কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তাহলে এইখানে আমরা কি করব, এবার dn ভার্সেস n কে, অর্থাৎ ফ্র্যাকশন অফ মলিকিউল
molecules having a particular velocity সেটার রেসপেক্টে আমরা কি করলাম, ভেলোসিটিকে যখন প্লট করছি তখন দেখা যাচ্ছে যে ভেলোসিটি যখন বাড়ছে এই মানটাও কিন্তু ধীরে 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 বাড়ছে। এরপর একটা সর্বোচ্চ মানে পৌঁছানোর পর এ কিন্তু আবার ক্রমশ কি হচ্ছে, ফ্র্যাকশন অফ মলিকিউলস কি হচ্ছে, ধীরে 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 বেগ যত বাড়ছে তত কিন্তু কমছে, কমতে কমতে এই রকম হয়ে যাচ্ছে। এই হচ্ছে কার্ভটা। তাহলে এইখানে একটা সর্বোচ্চ আমরা বিন্দু পাচ্ছি, যে বিন্দুর রেসপেক্টিভ যে তোমার ভেলোসিটিটা রয়েছে সেই ভেলোসিটিটাই হচ্ছে কিন্তু মোস্ট প্রবাবল ভেলোসিটি। অর্থাৎ এই যে ফ্র্যাকশনটা এটা যদি এফ ম্যাক্স হয়, অর্থাৎ যে ফ্র্যাকশন যে যত সংখ্যক যে কণাগুলো রয়েছে গ্যাসের, সেই সর্বোচ্চ সংখ্যক গ্যাসের কণা এই ভেলোসিটিতে কিন্তু রয়েছে। দেখো এই ভেলোসিটির থেকে কম যে ভেলোসিটি, একদম কম ভেলোসিটি এবং একদম বেশি ভেলোসিটির কিন্তু কণার সংখ্যা কি কম, তো কণার ফ্র্যাকশন কিন্তু কম হচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু রয়েছে। এবার আমরা দেখেছিলাম যে সিএম এই হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হবে, এর থেকে বেশি হবে, এটা ধরো সিএ, এবং আরএমএস ভেলোসিটি আরও বেশি হবে, আরও বেশি হবে কিছুটা, আরএমএস ভেলোসিটি কিন্তু এইখানে হবে। লাস্ট দুটো জিনিস রয়েছে, ছোট ছোট জিনিস, সেই দুটো বলে নিই। এইবার এই যে বেগ বন্টন, যদি আমি বিভিন্ন গ্যাস নিয়ে নিই, ঠিক আছে, দুই ধরনের আমি গ্যাস নিলাম বা তিন ধরনের আমি গ্যাস নিলাম, ধরো এ, বি এবং সি, তিনখানা গ্যাস নিয়েছি আমি। একটার মলিকুলার ওয়েট হচ্ছে M1, অপর একটির মলিকুলার ওয়েট M2 এবং থার্ড যে গ্যাসটা নিয়েছি সেটা হচ্ছে M3। তাহলে বিভিন্ন মলিকুলার ওয়েটের আমি গ্যাস নিয়েছি। দেখা গেল এ গ্যাসটি সবচেয়ে ভারী, অর্থাৎ M1 ইজ গ্রেটার দ্যান M2 ইজ গ্রেটার দ্যান M3, এই রেশিওতে আমি নিয়ে নিয়েছি। এবার ফ্র্যাকশন অফ মলিকিউলসকে যখন আমি বেগের রেসপেক্টে যখন প্লট করছি, দেখা গেল যে এ গ্যাস যেটা রয়েছে তার যে সিএম পাচ্ছি, তার যে মোস্ট প্রবাবল ভেলোসিটি পাচ্ছি, তাহলে দেখো তুমি মোস্ট প্রবাবল ভেলোসিটির যেটা ইকুয়েশনটা পেয়েছিলে, সিএম সমান সমান কি ছিল, √2RT/m ছিল। অর্থাৎ মাস যদি কমতে থাকে তাহলে সিএম এর মান কি হবে, বাড়তে থাকবে। তাহলে আমরা জানি যে এ যে গ্যাসটা রয়েছে তার সিএম কিন্তু কি হবে, সব থেকে কিন্তু কম হবে, যেহেতু সেটা ভারী গ্যাস, তাহলে সিএম হচ্ছে সব থেকে আমি কম নিলাম। এবার আরেকটি গ্যাস নিয়ে নিলাম আমি, সেই গ্যাসটা হচ্ছে বি গ্যাস, তার থেকে হালকা, তাহলে হালকা যদি হয় মলিকুলার মাস কম, তাহলে সিএম এর মান তার থেকে বেশি হবে। ধরে নিলাম সেই গ্যাসটার সিএম হচ্ছে এটা সিএম প্রাইম। সি গ্যাস যেটা রয়েছে সেটা কিন্তু আরও হালকা গ্যাস, তাহলে তার ক্ষেত্রে যে মোস্ট প্রবাবল ভেলোসিটি সেটা আরও বেশি হবে, যেহেতু মাস কম তাহলে কি হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি আরও বেশি হবে, তাহলে এটা ধরে নিলাম আমি সিএম ডাবল প্রাইম। এইবার যদি আমি কার্ভগুলো আঁকি তাহলে কি হচ্ছে, দেখা গেল ফার্স্টে যে কার্ভটা রয়েছে এইটা ধরো এ গ্যাসের ক্ষেত্রে, তাই তো, কারণ তার যে মোস্ট প্রবাবল ভেলোসিটি তার মান সব থেকে কম। এইবার দ্বিতীয় যে কার্ভটা যদি সমান উচ্চতাতেই যদি আমি মাপি, তাহলে দেখা যাচ্ছে এই দুটোর থেকে কিন্তু এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এর কিন্তু এরিয়া এর থেকে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাক্সওয়েল তিনি বললেন যে এই কার্ভগুলোর কিন্তু এরিয়া সব সময় কিন্তু কি হবে, এক হবে, যেহেতু ফ্র্যাকশন অফ দ্য টোটাল মলিকিউলস কি এক। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কার্ভের কিন্তু এরিয়া কিন্তু সব সময় কিন্তু এক হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এইটা যদি লেন্থ অফ দ্য কার্ভ হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে হাইট, এরিয়া যদি সমান রাখতে হয় তাহলে কার্ভের হাইট তোমাকে কমাতে হচ্ছে। যে লেন্থ যেহেতু তোমার বেড়ে গেছে এবার, তাহলে হাইট কি করতে হবে, তোমাকে কমাতে হবে, যেহেতু এরিয়া কি হচ্ছে সবগুলোর সমান। তাহলে এরিয়া সমান, যেহেতু ফ্র্যাকশন অফ টোটাল ফ্র্যাকশন অফ মলিকিউলস কত হচ্ছে 1, তাই এরিয়া কার্ভগুলোর আন্ডারে কিন্তু সমান হবে। তাই কার্ভগুলো কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যত মলিকুলার মাস কমে যাচ্ছে, আণবিক ভর যখনই কমে যাবে তখনই কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্ভগুলো কিন্তু ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে, এই রকমভাবে তার উচ্চতাটা কমে গেল। আরও যদি আমরা ভর কমাতে থাকি সেই ক্ষেত্রে কি হবে, যে লেন্থ আরও বেড়ে গেছে, তাহলে এরিয়া কনস্ট্যান্টলি 1 রাখার জন্য তোমাকে কি করতে হবে, কার্ভটা কিন্তু আরও ছোট করে দিতে হচ্ছে। এই হচ্ছে কিন্তু ম্যাক্সওয়েলের
বিভিন্ন কার্ভগুলো, বিভিন্ন গ্যাসের যে অণুগুলো রয়েছে তাদের বেগ বন্টন বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে যখন তাদের আণবিক ভর বিভিন্ন হচ্ছে, তাহলে সব থেকে উঁচু যে গ্যাসটি রয়েছে, সব থেকে মলিকুলার ওয়েট যার সব থেকে বেশি, তার ক্ষেত্রে সব থেকে উঁচু আমি কার্ভ পাচ্ছি। তারপর যার হালকা, তারপর যে হালকা, এই রকমভাবে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দুটা কিন্তু ক্রমশ ডান দিকে সরে যাচ্ছে এবং কার্ভগুলো কিন্তু ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে। লাস্ট আরেকটি জিনিস রয়েছে, এই কার্ভগুলো যদি আমরা বিভিন্ন টেম্পারেচারে মাপি, অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার যদি আমরা ম্যাক্সওয়েলের যে কার্ভগুলো রয়েছে সেগুলো যদি দেখি, একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমরা কি করলাম, যে আমরা কি করছি না ডিএন বা এন অর্থাৎ ফ্র্যাকশন অফ মলিকিউলস আমরা ভেলোসিটির এগেনস্টে প্লট করছি, ঠিক আছে। টেম্পারেচারকে ধীরে ধীরে T1 থেকে ধরো টেম্পারেচারকে আমি বাড়িয়ে দিয়েছি T2 টেম্পারেচার করে দিয়েছি। তাহলে আমরা দেখেছি যে মোস্ট প্রবাবল যে ভেলোসিটি ছিল তার যে ইকুয়েশনটা ছিল 2RT/m। যদি টেম্পারেচারের সাথে সিএম এর কি রিলেশনটা রয়েছে, যত টেম্পারেচার দেখো বাড়ছে সিএম কিন্তু তত বাড়বে, তাই তো। তাহলে T1 টেম্পারেচার যেহেতু কম, তার সিএম অর্থাৎ মোস্ট প্রবাবল ভেলোসিটি যদি এখানে থাকে, T2 টেম্পারেচারের সিএম কি হবে, তার থেকে বেশি হবে, এইখানে থাকবে। অর্থাৎ শীর্ষ দেশ যেটা রয়েছে সেটা এর যদি শীর্ষ দেশ এই বিন্দুতে যদি থাকে, ফ্র্যাকশন অফ মলিকিউলস এখানটাতে থাকছে, আর এইখানটাতে যদি আর কি হবে এর সিএম যেটা রয়েছে সেটা এগিয়ে গেছে, তাহলে এগিয়ে এর থেকে যদি বেশি হয় তাহলে এখানে এর শীর্ষ বিন্দুটা থাকছে। তাহলে এইবার আমরা দেখব কার্ভটা যদি আমরা আঁকি, এইটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গ্যাস যেখানে টেম্পারেচার ছিল T1, এবার টেম্পারেচার বাড়া মানে হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি বেড়ে যাওয়া। মোস্ট প্রবাবল ভেলোসিটির মান যখনই বেড়ে যাচ্ছে তখন কি হবে, তার লেন্থ কি ছিল, আগে এখানে ছিল, হাইট এখানে ছিল। এবার যখনই তোমার কি হচ্ছে, যখন টেম্পারেচার বাড়ছে তখন কি হচ্ছে, লেন্থ বেড়ে যাচ্ছে, কিন্তু দেখো লেন্থ কার্ভের কিন্তু বেড়ে গেছে, তাহলে হাইট কি হয়ে যাবে, কমে যাবে, হাইট কিন্তু তাহলে কমে যাচ্ছে। তাহলে এই রকমভাবে কার্ভটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আর তার সাথে কি হচ্ছে সিএম অর্থাৎ মোস্ট প্রবাবল ভেলোসিটির মান কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে যে ফ্র্যাকশন অফ মলিকিউলস আগে এইখানটাতে ছিল, অর্থাৎ লোয়ার টেম্পারেচারে আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাকশন অফ মলিকিউলস হ্যাভিং দ্যাট মোস্ট প্রবাবল ভেলোসিটি, তার পরিমাণটা কিন্তু সেই সংখ্যাটা কিন্তু মলিকুলের বেশি, তার তুলনায় কিন্তু লোয়ার টেম্পারেচারে কিন্তু তার ফ্র্যাকশনটা কিন্তু কম হচ্ছে। তাহলে এই রকমভাবে ম্যাক্সওয়েলের ডিফারেন্ট যে ইকুয়েশনগুলো রয়েছে, ডিফারেন্ট যে কার্ভসগুলো রয়েছে খুব ভালো করে বুঝে পড়বে, এবং পরের দিন কিন্তু এর পরের অংশটুকু আমরা শেষ করব। নমস্কার।